রাজনীতিতে সম্মানজনক অংশীদারিত্ব চায় ছোট শক্তি, ছাড় দিয়েও ক্ষমতার সমীকরণে ব্যস্ত বড় দল। সন্ত্রাস দমনে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। সারা দেশে এ পর্যন্ত আটক ১৫০০-এর বেশি। অব্যবস্থাপনায় কমলাপুর স্টেডিয়াম এখন মাদক সেবীদের আখড়া। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে চেয়ার রাখতে মরিয়া দায়িত্বপ্রাপ্ত। এসব বেশিরভাগ চলাচল করে, খাওয়া দাওয়া করে, বেশিরভাগ বাইরে প্রলাপান। দেখা যাচ্ছে এখন কোনো নিয়ন্ত্রণ নাই। এখন হচ্ছে আপনার আড্ডা খানা বলতে পারেন আর কি। এবং বাণিজ্য যুদ্ধে জড়ালো বিশ্বের বড় দুই অর্থনীতির দেশ। যুক্তরাষ্ট্রের ওপর চীনের পাল্টা শুল্ক কার্যকর। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন বাণিজ্যের সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। ৫ আগস্টের পর ক্রিয়াশীল প্রায় সব রাজনৈতিক দল নিজেদের মধ্যে বৈঠকে বসেছে। তুলনামূলক ছোট দলগুলো চাইছে রাজনীতির মাঠে নিজেদের গুরুত্ব বাড়াতে, সাথে দাবি সম্মানজনক অংশীদারিত্বের। অন্যদিকে বড় দলগুলোর চিন্তা কিছু ছাড় দিয়ে হলেও ক্ষমতার মসনদে বসা। এমনকি ছাত্রদের আসন্ন নতুন দলও জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইলে বিবেচনা করবে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে সভা সমাবেশ শুরু করেছে। সমর্থন বাড়ানোর চেষ্টায় মাঠের লড়াইয়ে প্রতিযোগিতায় দলগুলো। শুধু ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা নয়, বরং ভিন্ন মতাদর্শের দলগুলো নিজেদের মধ্যেও বোঝাপড়ার কাজটা সারছেন। সমমনা কিংবা জোটভুক্ত দল ছাড়াও তুলনায় ছোট দলগুলোর সাথে চা চক্রে মিলিত হচ্ছে বড় দলগুলো। জোট নিয়ে কি আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে? অতীতে যে রাজনৈতিক কালচার ছিল, প্রতিহিংসা, জিজ্ঞাসা, একে অপরকে আঘাত করা, এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। এই জন্য আমাদের ডায়লগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন চাচ্ছি, দেশটাকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি। সেটা তো একটা একক দলের পক্ষে সম্ভব না, সবাইকে মিলেই করতে হবে। এই জন্য আমরা একটা ন্যাশনাল কনসেনসাস আমরা গড়ে তুলতে চাচ্ছি। সম্প্রতি প্রায় সব দলের সাথে একাধিক বৈঠক করেছে ইসলামপন্থী দল খেলাফত মজলিস। একসময়ে জোটচ্যুত দলটি কি ভাবছে এবার? আমরা কথাবার্তা বলেছি, কিন্তু এটা একটু সিদ্ধান্ত হয় নাই। আগের মতো যে একটা সিট দুইটা সিট দিয়ে বিদায় করে দেওয়া, এটা শুধুই হবে না। তাদেরকে তো একটা ভালো নাম্বারের সিট ছাড়তে হবে এই ইসলামী দলগুলোর জন্য। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী এবং ছোট দলগুলোর সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় গেলে বেকায়দায় পড়তে পারে বলে মনে করছে গণ অধিকার পরিষদ। আগামীতে যারা সরকার গঠন করবে তাদের প্রতি যদি রাজনৈতিক দলসমূহের একটা বড় অংশের সাপোর্ট না থাকে, তাহলে তাদেরও সরকার চালাতে হিমশিম খেতে হবে। তো এখনকার শুধু সংকট না, নির্বাচন পরবর্তীও নানান ধরনের সংকট তৈরি হবে। ছাত্রদেরও কিন্তু একটা গুরুত্ব আছে, সবাই চাচ্ছে যে তাদের সাথে যেন ছাত্ররা থাকে। ছোট দলগুলোর গুরুত্ব বাড়ছে উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, এবার ভোটের মাঠে এর প্রভাব দেখা যাবে। আমি সরকার চালাবো, কিন্তু সকল অপোজিশনকে আমি পার্লামেন্টারি পলিটিক্সে সেখানে সবাইকে নিয়ে থাকবো। সেখানে ডিবেট হবে, পার্লামেন্টারি ডিবেট, রাজপথের চাইতে রাজনীতিটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি নতুন গঠিত হওয়া দল, তাদের কিন্তু একটা গুরুত্ব দুই কারণে বেড়ে যাচ্ছে। তাদেরকে যদি আপনি পার্লামেন্টে নেন, পার্লামেন্টে অ্যাকোমোডেট করেন এক ধরনের গুরুত্ব, আর যদি তাদেরকে বাইরে রাখেন তাহলে আরেক ধরনের গুরুত্ব তাদের তৈরি হবে। অর্থাৎ যে কোনো বিচারেই তাদের গুরুত্ব কিন্তু থেকেই যাচ্ছে। এদিকে গণতন্ত্রের পক্ষের ও ফ্যাসিবাদ বিরোধী যে কোনো দলের সাথে জোট করতে প্রস্তুত জামায়াতে ইসলামী। একটা ঐক্য, একটা সমঝোতা, একটা জোটবদ্ধ নির্বাচনের আকাঙ্ক্ষা, আগ্রহ, আকুতি যেন বেড়েছে। এমন একটা জোটের পরিবেশ হয়ে গেলে দেখা গেল যে এমন অনেক দলের সাথে আমরাও অ্যালায়েন্সে চলে গেছি। নট আনলাইকলি হইতে পারে, হ্যাঁ, গণতন্ত্র আর ফ্যাসিবাদ বিরোধিতা হলেই হলো। দেশের স্বাধীনতার প্রশ্নে, আধিপত্যবাদ বিরোধিতার প্রশ্নে আমাদের চিন্তার ঐক্য হলে আমরা সব একসাথে থাকবো, অসুবিধা নেই। নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠনে সব দলকে গুরুত্ব দেওয়ার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। বলেন, শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইলে বিবেচনা করবে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়,
সেটি নিশ্চয়ই আমাদের দল বিবেচনা করবে। সকলের প্রতি আমাদের সমান সুদৃষ্টি থাকবে বলে আমরা আশা করি এবং আমরা সবাইকে রাজনীতির মাঠে ওয়েলকাম করি। নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাহলে আমরা অন্যান্য দলগুলোকে সাথে নিয়ে একটি জাতীয় সরকার আমরা গঠন করতে চাই। সেজন্য বিএনপি লিয়াজো কমিটি গঠন করেছে এবং অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছে। ছোট দলগুলো চাইছে রাজনীতির মাঠে নিজেদের গুরুত্ব বাড়াতে, অন্যদিকে বড় দলগুলোর চিন্তা কিছুটা ছাড় দিয়ে হলেও দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মসনদে বসা। যদিও ছোট দলগুলো রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ হলেও তাদের এবারের নির্বাচনে অংশীদারিত্ব নির্ভর করে অনেকটা সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপর। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। অমর ২১ বইমেলায় একটি স্টলে বাঘ বিতণ্ডা হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশের নাগরিক অধিকার ও আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন বলে মনে করেন তিনি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে অমর ২১ গ্রন্থমেলায় হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এছাড়াও প্রেস উইং জানায়, পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। মেলার নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে তৃতীয় দিনের মতো চলছে অপারেশন ডেভিল হান্ট। এই অভিযানে এখন পর্যন্ত ১৬৫৩ জন আটকের তথ্য নিশ্চিত হওয়া গেছে। গাজীপুরে ৭২ ঘন্টায় অভিযানে এখন পর্যন্ত ২৬৩ জনকে আটক করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে গেল রাতেই গাজীপুরের ৮ থানায় আটক হয়েছে ৮১ জন। ময়মনসিংহে নতুন করে ২৩ জন সহ ৩৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এছাড়া গেল রাতে জামালপুরে ১২, বগুড়া ও নোয়াখালীতে ৭ জন করে এবং বরিশালে আটক হয়েছে ২ জন। অপারেশন ডেভিল হান্টের বিস্তারিত আমরা জানতে চাই। আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান এবং বগুড়া থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। শুরুতেই ইফতেখার, আপনার কাছ থেকে জানতে চাই যে গত রাতে গাজীপুরে কয়জন কে আটক করা হয়েছে এই অপারেশন ডেভিল হান্টে, এবং এখন যে ৪ দিন হয়ে গেল অপারেশন ডেভিল হান্টের যেই তাদের গুরুত্বটা কিংবা সেটা কেমন দেখছেন? গালিব, আসলে অপারেশন ডেভিল হান্টের যে শুরুটা সেটি কিন্তু শুরু হয়েছে এই গাজীপুর থেকে। অর্থাৎ গত শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে যে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে তার প্রেক্ষিতে যে বিক্ষোভ সমাবেশ এবং ছাত্র জনতার যে একটি বিক্ষোভ হয়, তারপরে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘোষণাটি আসে সারা গাজীপুর সহ সারা দেশে যেই যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট সেটির রেশ আমরা দেখতে পেয়েছি। গত কয়েকদিন যে কয়েকটি জেলাতে গ্রেপ্তার হচ্ছে আসামি আওয়ামী লীগ এবং নেতাকর্মীরা, তার মধ্যে সবচেয়ে বেশি আটক হয়েছে গাজীপুরে। অর্থাৎ গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, এখন পর্যন্ত ৮১ জন নতুন করে এই যৌথ বাহিনীর এই অপারেশন ডেভিল হান্টে আটক হয়েছেন। এবং এ নিয়ে এছাড়াও গাজীপুর যদি জানাই যে গাজীপুর মহানগরে ৬৯ জন এবং গাজীপুর জেলা পুলিশের ৫টি থানায় আটক হয়েছেন ১২ জন, সব মিলিয়ে ৮১ জন। এবং গত ৩ দিনে এই সংখ্যাটি দাঁড়িয়েছে ২৬৩ জনে এবং এই সংখ্যা কিন্তু ক্রমে কিন্তু বাড়ছে এবং যে যৌথ বাহিনীর যে অপারেশনটি সেটি কিন্তু ক্রমান্বয়ে কিন্তু আরো বেগবান হচ্ছে। এবং এর একটি চিত্র যদি জানাই যে কাল রাত থেকে এখন সকাল ৮টা পর্যন্ত যে চিত্র, তাতে গাজীপুর মহানগরীর সদর থানায় সবচেয়ে বেশি আটক হয়েছে ১৯ জন এখানে আটক হয়েছে। এছাড়া বাসন থানায় আটক হয়েছে ৯ জন, কোনাবাড়ি থানায় ২ জন, গাছা থানায় ৬ জন, পুবাইলে ২ জন, কাশিমপুর থানায় ৫ জন, টঙ্গী পূর্ব থানায় ৭ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, এছাড়াও ডিবি উত্তর ৭ জন এবং ডিবি দক্ষিণ ৪ জন। সব মিলিয়ে গাজীপুর মেট্রোপলিটনের ৮টি থানা এবং ডিবির টিম কিন্তু গ্রেপ্তার করেছে ৬৯ জন। এবং এই যে গ্রেপ্তারের সংখ্যা সেটি কিন্তু ক্রমেই বাড়ছে এবং এর ফলে আমরা দেখেছি যে অধিকাংশ যারা আওয়ামী লীগের
নেতাকর্মী এবং কর্মী সমর্থকরা যারা 5ই আগস্টের পরেও এলাকায় ছিলেন তারা কিন্তু তাদের নিজ নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন এবং রাতভর আমরা দেখেছি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা সদস্যরা রয়েছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন বাসাবাড়িতে কিন্তু অভিযান কিন্তু পরিচালনা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে অপারেশন ডেভিল হান্টের যে ব্যাপকতা সেটি সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গাজীপুরে। তো আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন বগুড়ায়, আহসান রাজীব। আহসান রাজীব, আপনি জানাবেন যে আসলে যে ডেভিল হান্টের যে অপারেশন সেটি আসলে বগুড়ায় কেমন প্রভাব পড়েছে? হ্যাঁ ইফতেখার, বগুড়াতেও গেল 3 দিন ধরে এই অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে, তবে গাজীপুরের মতো যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করছেন না। বগুড়াতে যে ডেভিল হান্ট পরিচালনা করছেন সেটি পুলিশ এককভাবে অভিযান পরিচালনা করছেন এবং গেল 3 দিনে সব মিলিয়ে 22 জনকে আটক করেছে বগুড়া জেলা পুলিশের এই পরিচালিত ডেভিল হান্টের যে অভিযান সেটিতে। শনিবার রাতে 5 জন, রোববার রাতে 10 জন এবং গেল রাতে আটক করা হয়েছে 7 জনকে, এই মিলিয়ে 22 জনকে আটক করা হয়েছে। এই অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে যখন এই খবরটি ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে, তখন সাধারণ মানুষ ভেবেছিলেন যে যৌথ বাহিনীর বড়সড় অভিযান হবে, কিন্তু খুবই ছোট পরিসরে এই অভিযান চলছে। আর এখানে বগুড়ায় যে আমরা যে চিত্র দেখেছি যে সারাদিন এরকম অভিযানের কোনো চিত্র আমাদের নজরে আসেনি, গভীর রাতে শুধুমাত্র পুলিশের একক অভিযান চলছে। তবে এই অভিযান চলার মধ্যে বগুড়াতে আরেকটি দুর্ঘটনা ঘটে। গতকাল বগুড়া বনানী মহাসড়ক সড়কের কলোনি এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 10ম শ্রেণীর ছাত্র ফাহিম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এটি আরও একটু আতঙ্কিত করে বগুড়াবাসীকে। এই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা হচ্ছে, এর মধ্যেই যখন এই ধরনের একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে তখন আতঙ্ক ছড়িয়ে পড়াটা খুব স্বাভাবিক ব্যাপার। আর গেল রাতে জেলা পুলিশের যে ডেভিল হান্ট যে পরিচালনা করার কথা ছিল সেটি কিছুটা ছোট পরিসরে অভিযান পরিচালনা হয়, কারণ সন্ধ্যায় যে হত্যাকাণ্ডটি হয় সেই আসামিকে, সেই অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুবই তৎপর হয়ে পড়ে এবং রাতে তার যে প্রধান অভিযুক্ত তাকে আটক করতে সক্ষম হয়েছে বগুড়া জেলা পুলিশ। আর এই অভিযানে যে যাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে 5 আগস্ট পরবর্তী এবং পূর্ববর্তী কিছু মামলায় তাদের ঘটনায় সংশ্লিষ্ট থাকার কারণে আসলে তাদেরকে আটক করা হয়েছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে অপারেশন ডেভিল হান্টের সবশেষ খবর। অপারেশন ডেভিল হান্টের তথ্য জানাচ্ছিলেন আমাদের 2 সহকর্মী। 24 আগস্ট পরবর্তী বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর প্রবণতায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ব্যাপক হারে কমেছে অর্থ পাচার প্রবণতা ও সচেতনতার সুবাতাস বইতে থাকায় ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাচ্ছেন তারা। অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ প্রবাহ বাড়ানো গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মত বিশ্লেষকদের। সৈয়দ ইফতেখারের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বব্যাপী অভিবাসীদের স্বপ্নের গন্তব্য যুক্তরাষ্ট্র, পৃথিবীর অর্থনৈতিক প্রাণকেন্দ্রও বলা হয় দেশটিকে। আর এখানেই বসবাস 15 লাখের বেশি বাংলাদেশির, যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও অনেক। বাংলাদেশিদের বেশিরভাগই এখানে দক্ষ কর্মী ও সফল ব্যবসায়ী। তাদের আয়ও তুলনামূলক ভালো। দেশের অর্থনীতিতে রেমিটেন্স পাঠিয়ে তারা অবদান রেখে চলেছেন প্রতিনিয়ত। আর তাই তো বৈধ পথে বাংলাদেশে এখন সবথেকে বেশি রেমিটেন্স যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকেই। এতে অবৈধ হুন্ডির দৌরাত্ম্য কমার পাশাপাশি সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে কমেছে অর্থ পাচারের প্রবণতাও। এই কন্ট্রোল অবস্থাটা থাকলে একটা সময় হুন্ডি কমে যাবে, আর মিডল ইস্টের লোকেরাও কিন্তু এই প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠাতে উৎসাহী হবে এবং অন্য কোনো উপায় তেমন থাকবে না। বিশ্লেষকদের মতে বৈদেশিক মুদ্রার সংকট কমানোর লক্ষ্যে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ প্রবাহ বাড়ানো গেলে আরও শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি। সেম অ্যাকাউন্ট আমার বাংলাদেশেও আমি অ্যাক্সেস করতে পারতেছি, নিউ ইয়র্কেও অ্যাক্সেস করতে পারছি। তার মানে রেমিটটা আসলে কনভার্জেন্সিটা ওখানে থাকছে। ওই অ্যাকাউন্টের অ্যাগেনস্টে এখানে যেখানে ধরেন আমি এখানে $2000 ডিপোজিট করলাম, আলটিমেটলি এটা ইনহেরিটেন্টলি লোকাল যে অ্যাকাউন্টটা আছে সে কিন্তু এনজয় করছে, রাইট? সো ওখানে ডিরেক্ট রেমিটটা দরকার হচ্ছে না, বাট এক্সপ্রেশনালি রেমিটটা ওখানে চলে যাচ্ছে। চলতি 2024-25 অর্থ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই 3 মাসের প্রবাসী আয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় গেছে প্রায় $140 কোটি মার্কিন। এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে গেছে প্রায় $100 কোটি। আর এর পরে অবস্থান সৌদি আরব, মালয়েশিয়া ও ব্রিটেনের। বিশ্লেষকদের শঙ্কা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধরপাকড় নীতির কারণে
ফেব্রুয়ারি থেকে ভাটা পড়তে পারে রেমিটেন্স প্রবাহে। তবে যারা বৈধভাবে আছেন এবং ব্যবসা করছেন তারা আগের থেকে আরও মুনাফা করতে পারবেন এমনটাই মত অনেকের। কেননা ব্যবসা বাণিজ্যের পরিবেশকে সবার আগে গুরুত্ব দিচ্ছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। সৈয়দ ইফতেখার, এখন, যুক্তরাষ্ট্র। অব্যবস্থাপনা আর খামখেয়ালিপনায় কমলাপুর স্টেডিয়াম এখন মাদকাসক্তদের আক্রায়। মেইন গেটে নিরাপত্তা কর্মী থাকার কথা থাকলেও গেট খোলা থাকে বেশিরভাগ সময়। অবাধে চলাচল বাইরের মানুষের। বর্তমানে স্টেডিয়ামটির মেয়াদ পার হওয়া টার্ফ পরিবর্তনের কাজ চলেও নিরাপত্তা কর্মীর অভাবে এমন দুরবস্থা মাঠটির জানিয়েছেন প্রশাসক। বিস্তারিত শরীফ রওশনের প্রতিবেদনে ছবি তুলেছেন রাজীব শেখ। দেখে মনে হতেই পারে এটা কোনো যুদ্ধক্ষেত্র, তবে না, এটা কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। দীর্ঘদিনের মেয়াদ উত্তীর্ণ টার্ফ সরিয়ে নতুন করে টার্ফ বসানোর কাজ শুরু হয়েছে গেল মাসেই। তবে এবার আর বাফুফে নয়, পুরো কাজের দায়িত্বে আছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যে মাঠ কয়েক মাস আগেও ফুটবলারদের পদচারণায় মুখরিত থাকত, সেটা এখন পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। আপনারা দেখলাম যে একদম আবার দেখাচ্ছিল, চিনি না, আমরা ডাক দিছিল। গাঁজা ঠাজা এইসব বেশিরভাগ চলাচল করে, খাওয়া দাওয়া করে, বেশিরভাগ বাইরে পোলাবান। এখন কোনো নিয়ন্ত্রণ নাই, এখন হচ্ছে আপনার মানে আড্ডাখানা বলতে পারেন আর কি, যে সেমনি লোকজন আসা যাওয়া করে। ক্যামেরা দেখে কমলাপুরের স্টেডিয়ামের ভেতরে থাকা কয়েকজন তড়ি ঘড়ি করে বেরিয়ে যায়। দেয়াল টপকে বা অন্য কোনোভাবে নয়, মূল ফটক দিয়েই বের হন তারা। প্রশ্ন, মাঠের ভিতরে ঢুকলো কিভাবে? এর উত্তর খুঁজতে গিয়ে স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীকে খুঁজে পাওয়া যায়নি। তবে একজন ইলেকট্রিশিয়ান ক্যামেরা দেখে বেকায়দায় পড়লে মুখ খুলেন তিনি। বাইরে গেছে, অবশ্যই ভিতরে থাকতে পারে। ডাক দিয়ে সরাইতে গেলেও বাইরের এখানের স্থানীয় লোকজন উল্টোপাল্টা, মানে আমাদের সিকিউরিটি কম। পরবর্তীতে দায়িত্বে থাকা স্টেডিয়ামের প্রশাসককে তার রুমে গিয়ে পাওয়া যায়নি। ফোন করলে নিরাপত্তা কর্মীর অভাবসহ আরও নানা অজুহাত দিলেন এই কর্মকর্তা। মাঠের ভিতরে তো এটা হওয়ার কথা না, তবে ডেভেলপমেন্ট কাজের কারণে হয়তো ওরা ওই কাজের দোহাইতে যেতে পারে, বাট সিকিউরিটির যে ব্যাপার, আমাদের জনবল কম, বুঝছেন। আমরা মাত্র 4 জন আমাদের নিরাপত্তা প্রহরী আছে, তার সাইডে থাকে এবং মেইন গেটে থাকে 7টা। দীর্ঘদিনের স্টেডিয়ামের এমন হালে একে অপরের উপরেই দোষ চাপিয়ে নিজেদের চেয়ার ধরে রাখতেই যখন মরিয়া দায়িত্বপ্রাপ্তরা, তখন স্বাভাবিকভাবেই ক্রীড়াপ্রেমীদের মনে প্রশ্ন ওঠে, তাদের হাতে স্টেডিয়াম রক্ষা কতটুকু সম্ভব। শরীফ রওশন, এখন, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড মামলায় নিরাপরাধ জেলবন্দীদের মুক্তি এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালন করছেন আটক বিডিআর সদস্যদের স্বজনরা। এ নিয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, কি বলছেন আটক বিডিআর সদস্যদের স্বজনরা? গালিব, জানেন যে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর বা পিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছিল, তার পরবর্তী সময়ে সেটি 2010 সালে একটি বিশেষ আইন তৈরি করে তৎকালীন সরকার বিচার কার্য শুরু করে। 2টি মামলা হয়েছিল, একটি হত্যা মামলা এবং একটি বিস্ফোরক আইনের মামলা, এবং এই সকল মামলায় 834 বিডিআর সদস্য গ্রেপ্তার, আটক হন। এদের মধ্যে সবশেষ আমরা গত 23 জানুয়ারি 168 জন বিস্ফোরক আইনে যে মামলাটি ছিল সেখান থেকে জামিন পেয়েছেন, এবং গতকালকে জানেন যে একটি শুনানি হয়েছে। এই শুনানির পরবর্তীতে জামিন আদেশের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে মার্চের 13 তারিখ, অর্থাৎ আগামী মার্চের 13 তারিখ। এখানে যারা উপস্থিত হয়েছেন বিডিআর পরিবারের সদস্যরা, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সীমান্তের যে বিডিআর কল্যাণ পরিষদ, আমরা দেখছি যে ঝিনাইদহ, সাতক্ষীরা, কুমিল্লা, রংপুর, এ সকল এলাকায় যেই সীমান্তরক্ষী বাহিনী তৎকালীন অর্থাৎ বিডিআর তাদের যেই স্বজনরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে সকল
বিডিআর সদস্যরা এখনও জেলবন্দি আছেন। তাদের মধ্যে সকলেই যে এই ঘটনায় অপরাধী এমনটি নয়, তাদের মধ্যে বেশিরভাগই ষড়যন্ত্রের শিকার এবং নিরাপরাধ বিডিআর সদস্য ছিলেন। তাদের মুক্তির দাবিতে মূলত স্বজনরা দাঁড়িয়ে আছেন। দীর্ঘ 16 বছর ধরে তারা তাদের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করেছে। তবে কর্তৃত্ববাদী সরকারের আমলে আসলে তারা ন্যায় বিচার পাননি বলে তারা অভিযোগ তুলেছেন এবং তারা চাইছেন যে 2010 সালে যেই আইনটি করে এখানে তাদেরকে এই ষড়যন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং অনেককে বিনা অপরাধে সাজা দেওয়া হয়, দাবি করছেন স্বজনরা। তাদের অবিলম্বে মুক্তির জন্য অন্তর্ভুক্ত সরকারের প্রতি তারা আবেদন করছেন এবং পাশাপাশি 18টি বিশেষ আদালত ও 54টি স্থাপনা যেটি করা হয়েছিল এই মামলাগুলো পরিচালনা করার ক্ষেত্রে, সেই সকল আদালত এবং এই যে 54টি স্থাপনা এগুলো প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি জানাবেন। এছাড়াও তারা 8 দফা দাবি জানাবেন এই অবস্থান কর্মসূচি থেকে। তবে সেই 8 দফা দাবি এখনো তারা তুলে ধরেনি। আমরা জিজ্ঞেস করেছিলাম, তখন তারা যে কয়েকটি দাবি জানিয়েছেন তার মধ্যে এগুলো ছিল যে এই 18টি বিশেষ আদালত এবং 54টি স্থাপনা প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা। এর পাশাপাশি যে সকল সদস্যরা জেলবন্দি হয়েছেন এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন বলে দাবি করছেন স্বজনরা, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এবং তারা এটিও জানিয়েছেন যে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আবারও সীমান্তে ফিরে যেতে চান এবং তারা সীমান্তে আবারও বিডিআর সদস্য হিসেবে যোগদান করতে চান, কাজ করতে চান। তাই আজ থেকে তারা এই জাস্টিস ফর বিডিআর শিরোনামে এই অবস্থান কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এখান থেকে মূলত অন্তর্বর্তী সরকারের কাছে তারা এই সকল দাবি তুলে ধরছেন। এখানে আটক বা জেলবন্দি বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা রয়েছেন, তাদের কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে দীর্ঘ বঞ্চনার শিকার হয়ে তারা আজকে রাজপথে দাঁড়িয়ে আছেন এবং এখান থেকে মুক্তি ব্যতীত তাদের আর কোনো পথ নেই। আমরা তাদের হাতে যে ব্যানার ফেস্টুনগুলো দেখতে পাচ্ছি সেখানে বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ রাইফেলসের যেই আগের যেই প্রতীক রয়েছে সেই প্রতীক এবং বাংলাদেশের পতাকা, পাশাপাশি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা দুজন বীর শ্রেষ্ঠের যারা বিডিআর সদস্য ছিলেন তাদেরও ছবি সম্বলিত এখানে ব্যানার ফেস্টুন দিয়ে তারা আসলে প্রতিবাদ জানাচ্ছেন। তবে মূল দাবি তাদের যেটি যে যারা এখনও জেলবন্দি অবস্থায় আছেন, 5 আগস্টের পরে বাংলাদেশ যেই দ্বিতীয়বার আবারও বাংলাদেশের নাগরিকরা সার্বভৌমত্বের স্বাদ পেতে যাচ্ছে, সেখানে যারা জেলবন্দি রয়েছেন অন্যায়ভাবে তাদের যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয় এবং তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া এবং দেশের জন্য অবদান রাখার ব্যবস্থা করে দিতে পারে অন্তর্বর্তী সরকার। সেই প্রক্রিয়াটি আরো দ্রুততর করার জন্য তারা দাবি তুলছেন। তো গালিব এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিডিআর জাস্টিস ফর বিডিআর কর্মসূচির সবশেষ। যুক্ত ছিলেন সহকর্মী তানজিন শফিন। শুল্ক বাড়ায় ফল আমদানি কমিয়েছে ব্যবসায়ীরা, হোমরা স্থলবন্দর দিয়ে কমেছে আমদানি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, আমদানি কমার কি প্রভাব পড়েছে বাজারে, আর আসছে রমজানে ফলের বাড়তি চাহিদা পূরণের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? গালিব, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কিন্তু ফলের যে আমদানি সেটি কিন্তু অনেকাংশে কমেছে। ব্যবসায়ীরা বলছেন আগে যেখানে প্রতিদিন 4 থেকে 5 ট্রাক ফল এই বন্দর দিয়ে আমদানি হতো সেটি এখন কমে মাত্র 1 থেকে 2 ট্রাকে নেমে এসেছে এবং আগামী 14 তারিখের পর যদি সরকারের যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে এই শুল্ক আরোপটি প্রত্যাহার না করে তাহলে কিন্তু তারা 14 তারিখ থেকে ফল আমদানি একেবারেই বন্ধ রাখবেন, এটাই তারা জানাচ্ছেন। এর কারণে কিন্তু ইতিমধ্যে বাজারে ফলের যে দাম সেটি কিন্তু প্রতি কেজি ফলে 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে দাম বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আগামী রমজানে যখন এই ফলের আমদানিটি যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু দাম আরও বাড়বে। তবে এখানকার খুচরা পর্যায়ে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তাদেরকে যে ফলটি তাদের চাহিদা রয়েছে চাহিদা অনুযায়ী তারা ফল পাচ্ছেন না, একই সাথে তাদের বেচা বিক্রিও কমে গেছে হঠাৎ করে মূল্য বৃদ্ধির কারণে। তবে এখানকার ব্যবসায়ীদের যেটা দাবি, মূলত যারা আমদানিকারক রয়েছেন ভোমরা বন্দরের, তারা বলছেন যে ভোমরা বন্দর হয়ে আগে এখানে কিন্তু 20 থেকে 25 ট্রাক পর্যন্ত ফল আমদানি হতো। এর মধ্যে রয়েছে কমলা, আপেল, আঙ্গুর সহ আনার, এই ধরনের ফলগুলো বেশি আমদানি হতো, কিন্তু হঠাৎ করেই কিন্তু সেটি গত বছর থেকে কিন্তু কমতে শুরু করে এবং এবার এসে সেটি যদি তখন আবার শুল্ক আরও বেশি করা হলো তখন কিন্তু এটি আরও কমবে বলে তারা আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে আগামী 14 তারিখের পর তারা একটি আন্দোলনের ঘোষণা দিয়েছেন, তাদের কেন্দ্রীয়ভাবে একটি আন্দোলন তারা করবেন। 14 তারিখ থেকে তারা ফল আমদানি একেবারেই বন্ধ রাখার তারা ঘোষণা দিয়েছেন। তারা বলছেন যে আগে এখানে 120% যে ভ্যাট ছিল সেটি কিন্তু বাড়িয়ে 10% বৃদ্ধি করা হয়েছে, সেই
বর্ধিত যে ভ্যাট সেটি প্রত্যাহার না করলে তারা তাদের এই আন্দোলন কার্যক্রম তারা চালিয়ে যাবেন। এদিকে ভোমরা কাস্টমস কর্তৃপক্ষ বলছে যে ফল আমদানি কমে যাওয়ার কারণে ভোমরার সার্বিক যে ব্যবসা বাণিজ্য সেটি গতি কমে এসেছে এবং এই যে বন্দর দিয়ে আগে কিন্তু ফল প্রচুর পরিমাণে আমদানি হতো, সেটি হঠাৎ করে কমে যাওয়ায় ভোমরা বন্দরের যে রাজস্ব আয় সেটিও কিন্তু ঘাটতি পড়বে এমনটি তারা বলছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ফল আমদানির সবশেষ তথ্য। গালিব। যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব। খুলনায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ নিয়ে আরও জানাতে নগরীর শিববাড়ি মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, আজ টিসিবির কতটি পণ্য বিক্রয় করা হবে? গালিব, কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই যে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে যে টিসিবি পণ্য সেল করা হচ্ছে সেটিরই কিন্তু উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি কিন্তু কিছুক্ষণ আগে উদ্বোধন করে এখান থেকে চলে গেছেন, কিন্তু এখানে যে ট্রাক সেলের যে কার্যক্রম সেটি কিন্তু আজকে শুরু করা হলো এবং এই ট্রাক সেলের যে কার্যক্রম এই শুরুর কথা জানার পর থেকেই কিন্তু সকাল থেকেই এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় কিন্তু এখন এখানে রয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু এখানে লাইন দিয়ে রয়েছেন যে শুধুমাত্র এই যে কম দামে যে পণ্য সেটি নেওয়ার জন্য। এখানে কিন্তু 5টি পণ্য দেওয়া হচ্ছে একটি প্যাকেজের মাধ্যমে। মোট 587 টাকাতে কিন্তু 5টি পণ্য দেওয়া হচ্ছে। এর মধ্যে চিনি রয়েছে, ছোলা রয়েছে, খেজুর, সয়াবিন এবং মুসুরির ডাল রয়েছে। প্রত্যেকটা পণ্যই কিন্তু বাজারের যে মূল্য সেই বাজার মূল্যর থেকে অনেক কম দামেই কিন্তু সাধারণ মানুষের কাছে সেল দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেই বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তিনি বললেন যে সারা বাংলাদেশেই কিন্তু সাধারণ মানুষের সুবিধার জন্য কিন্তু তারা এই কার্যক্রম শুরু করেছেন এবং এটি কিন্তু আগামী 1 মাস ধরে চলবে। তো এই ট্রাক সেলের কার্যক্রমের মাধ্যমে কিন্তু প্রায় 9 লাখ মেট্রিক টন পণ্য সরবরাহ করা হবে সারা দেশে, এমনটাই তিনি জানিয়েছেন। তো এই বিষয়ে কিন্তু তিনি আরও বলেছেন যে মূলত সারা বাংলাদেশে কিন্তু এই যে রমজান উপলক্ষে কিন্তু এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। মোটামুটি এই কার্যক্রম কিন্তু 1 মাস ধরে চলবে বলে জানিয়েছেন এখানকার কর্মকর্তারা। আগামী খুলনাতে কিন্তু আগামী 20 তারিখ থেকে এই কার্যক্রমের মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং 20 তারিখে নগরীর যে 31টি ওয়ার্ড রয়েছে 31টি ওয়ার্ডে কিন্তু 10টি ট্রাকের মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু দেওয়া হবে প্রতিদিন এই পণ্যগুলো সরবরাহ করা হবে এবং প্রত্যেকটি পয়েন্টেই কিন্তু টিসিবির কর্মকর্তারা নিয়ন্ত্রণ করবেন বলে তারা জানিয়েছেন। এখানে এক একটি ট্রাকে কিন্তু প্রত্যেকটি প্যাকেজে যে চিনি রয়েছে সেটি কিন্তু প্রতি কেজি 70 টাকা করে, মোট 1 কেজি চিনি দেওয়া হবে। ছোলা দেওয়া হবে 2 কেজি, সেটির দাম নির্ধারণ করা হচ্ছে 60 টাকা। এর পাশাপাশি খেজুর রয়েছে, 500 গ্রাম খেজুর রয়েছে, সেটি 77.50 টাকা। সয়াবিন তেল 2 লিটার সয়াবিন তেল দেওয়া হবে মাত্র 100 টাকায় এবং মুসুরির ডাল 2 কেজি মুসুরির ডাল সেখানে দেওয়া হবে কিন্তু 60 টাকায়। মোটামুটি বললে চলে যে এখানে যে পণ্যগুলো টিসিবি এই ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে যে পণ্যগুলো এখানে সরবরাহ করছে সেই পণ্যগুলো কিন্তু বাজার মূল্যের থেকে বেশ কম দামেই কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে। এতে কিন্তু অনেকটাই খুশি সাধারণ মানুষ এবং তারা কিন্তু এসে ভিড় করছেন এই পণ্য নেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে গালিব খুলনা থেকে টিসিবি পণ্যের সবশেষ খবর। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ভাঙা নড়াইল যশোর অংশের উদ্বোধনের পর সরাসরি রেল সেবায় যুক্ত হয়েছে নড়াইলবাসী। তবে নড়াইল থেকে বরাদ্দ করা হয়েছে সিট সংখ্যা চাহিদার চেয়ে কম থাকায় সেবা পাচ্ছেন না অনেকেই। এমন অবস্থায় সিটের বরাদ্দ বাড়ানো এবং বগির সংখ্যা বাড়ানোর দাবি স্থানীয়দের। এদিকে ট্রেন চালুর পর যাত্রী কমায় বিপাকে পড়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা। মোহাম্মদ ইমরান হোসেনের তথ্যছবিতে বিস্তারিত। গত 24 ডিসেম্বর চালু হওয়া ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত নতুন রেল লাইনের দৈর্ঘ্য 172 কিলোমিটার, যা দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল, বাণিজ্যিক শহর নোয়াপাড়া ও শিল্পাঞ্চল খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ঢাকা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপোল ও খুলনা যাতায়াতের সুবিধা পাচ্ছে এ অঞ্চলের মানুষ। কিন্তু নড়াইল হয়ে প্রতিদিন মাত্র 2টি ট্রেন একবার করে চলাচল করছে এ রুটে।
এতে নড়াইল থেকে সিট বরাদ্দ রয়েছে মাত্র ৪৫টি। এ কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের মানুষ। এমন অবস্থায় ট্রেনের সংখ্যা ও সিট বরাদ্দ বাড়ানোর দাবি নড়াইলবাসীর। আমাদের ট্রেনের সংখ্যা বাড়াইতে হবে আমাদের দাবি, এবং আমাদের দুটো ট্রেন হলে খুব সুযোগ সুবিধা ভালো হয়। আমাদের যে সিট সংখ্যা দেওয়া হয়েছে নড়াইল থেকে ঢাকা বা অন্যান্য জায়গায় নড়াইল থেকে আমাদের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। যত সহজে ঢাকা যাওয়া যায় অথবা অন্যান্য দিকে যে সহজে যাওয়া যায়, এটা আসলে ট্রেনের যে মানে কমতির কারণে খুব একটা সহজ হচ্ছে না আসলে। নড়াইলবাসীর দাবি ও চাহিদার কথা বিবেচনা করে রুটটিতে ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও জেলায় সিট বরাদ্দ বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমাদের যে সিট বরাদ্দ আছে এই সিটগুলি আরও বাড়ানো হোক, প্রত্যেকটা যাত্রী আমরা দেখতে পাই দাবি করে আমাদের কাছে। আমরা সেইভাবে আমাদের কর্তৃপক্ষের কাছে নলেজে দিচ্ছি, ওনারা আগামীতে এগুলি নিয়ে চিন্তাভাবনা করবেন। জনগণ মানববন্ধনও করেছে, ট্রেন সংখ্যা এবং আসন সংখ্যা দুটোই বৃদ্ধির বিষয়ে। এ ব্যাপারে যে স্মারকলিপিটি পেয়েছি আমি অতি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব। এদিকে নড়াইল রেল পরিষেবায় যুক্ত হওয়ার পর বাসের যাত্রী কমেছে অন্তত ৩০%। এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে পদ্মা ও কালনা সেতু সহ সড়কের বিভিন্ন স্থানে টোলের পরিমাণ কমানোর দাবি উঠেছে। ট্রেনের যে শিডিউল, সেই শিডিউলের সময় আমাদের যাত্রী একটু কম আছে। আমাদের অতিরিক্ত টোলটা কমাইলে আমরা তাহলে হয়তো দেখা গেল দুটো ডাল ভাত খাতে পারি। বেনাপোল ঢাকা এই রুটে বাসের যাত্রী উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে, যার কারণের জন্যে আমাদের ব্যবসা টিকিয়ে রাখা, গাড়ি মেনটেন করা এবং অনেক সময় স্টাফদের বেতন দেওয়াটাও অনেক সময় মালিকদের জন্য কষ্টকর। সড়ক পথে নড়াইল থেকে ঢাকা যেতে একটি বাসের 4টি স্থানে ২,৭০০ টাকা টোল দিতে হয়, যা ৩০% কমানোর দাবি ব্যবহারকারীদের। এখন নড়াইল। চলতি মৌসুমে টাঙ্গাইলের চরাঞ্চলে বাদামের ভালো ফলন হলেও ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা, এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন মোকামে চাহিদা কমায় গত বছরের চেয়ে অর্ধেকে নেমেছে দাম। যদি দাম কমার বিষয়টি মানতে নারাজ কৃষি কর্মকর্তারা। কাউসার আহমেদের তথ্যছবিতে বিস্তারিত। পানি শুকিয়ে যমুনার বুকে জেগে উঠেছে ছোট বড় অসংখ্য বালুচর, আর এই জেগে ওঠা চর ছেয়ে গেছে বাদাম গাছের সবুজ পাতায়। টাঙ্গাইল সদর, ভূঁইয়াপুর, নাগরপুর, কালীহাতির চরাঞ্চলে সবথেকে বেশি বাদামের আবাদ হয়। ভোরের আলো ফোটার সাথে সাথে মাঠ পরিচর্যা আর বাদাম তুলতে ব্যস্ত সময় পার করেন প্রান্তিক চাষিরা। কৃষকের কষ্টে উৎপাদিত এসব বাদামে প্রতি বৃহস্পতিবার ও রোববার জমজমাট হয়ে ওঠে ভূঁইয়াপুরের গোবিন্দাসী হাট। তবে চলতি মৌসুমে কিছুটা কমেছে বাদামের দাম। চাষিরা বলছেন প্রতি বিঘা জমিতে 5 থেকে 8 মণ বাদাম উৎপাদন হয়, যাতে খরচ হয় 7 থেকে 8 হাজার টাকা। তবে যা বিক্রি হচ্ছে সর্বনিম্ন 1200 টাকা থেকে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত, যা গেল বছরের তুলনায় প্রায় অর্ধেক। এতে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। গেলবার 3000, 3200, 3500 এবারে বেচা কিনেছি। এবারে মনে করেন যে আর এরকম 500 বিঘা জায়গা আবাদ করছি, কিন্তু লসিত এবার দামই নাই। বাদাম তেমন একটা দুধ আনে বসো, তাও বাদামের দামও নাই। গেলবার 3000 বেশি, এবার 1500, 1600 এই দাম। এবছর আমরা যা আবাদ করছি তাতে আমাদের চালানি আসতেছে না। পাইকারি ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে পর্যাপ্ত বাদাম আমদানি হওয়া ও চাহিদা কম থাকায় গেল বছরের তুলনায় কম দামে বাদাম কিনতে বাধ্য হচ্ছেন তারা। পর্যাপ্ত পরিমাণে বাদাম হয়েছে, কিংবা বাদামের চাহিদা কম, বাদামের বাজারও কম, মোকামে বাদাম খাইতেছে না, কিংবা কেনার পরে দেখা যায় আমরা ব্যাপারীরা যারা তারা হঠাৎ। আমাদেরও লাভের অঙ্ক থাকে না, গৃহস্থ তো এবার মনে করেন যে গৃহস্থরও কিছুই থাকতেছে না। ঘরে অনেক মাল আটকে গেছে এবং আমাদের মহাজন নাই, বাদামের অনেক আমদানি, কিন্তু আমরা মহাজনের কারণে আমরা বিক্রি করতে পারতেছি না। ভারত থেকে বলে আপনার এলচি বাদাম আসছে, লক্ষ লক্ষ বস্তা এলচি বাদাম আসছে, দানার মাল আসছে, যার কারণে দেখা গেছে যে বাদামের বাজারটা কম। কৃষকদের অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে গেল বছরের তুলনায় এবছর বাদামের দাম ভালো পাচ্ছে কৃষকরা। বাদাম চাষে আমরা সরেজমিনে গিয়ে দেখেছি কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে, এবং কি আমরা যেটা দেখেছি মাঠে গিয়ে যে প্রতি বিঘা জমিতে কৃষকগণ 15 থেকে 20 হাজার টাকা খরচ করে 35 হাজার টাকা পর্যন্ত তারা এখানে তুলতে পেরেছে। সেক্ষেত্রে নেট লাভ দ্বারা 15 থেকে 20 হাজার টাকা।
জেলায় এবছর 2093 হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে, যেখান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3767 টন বাদাম। এখন টাঙ্গাইল। শুল্কারোপ পাল্টা শুল্কারোপের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দুই দেশের বাণিজ্য যুদ্ধ। চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের বাজার 6 লাভ থাকায় ক্ষতিটা যুক্তরাষ্ট্রের ভোক্তাদের বেশি হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন কোনোভাবেই যুক্তরাষ্ট্রে চীনের পণ্য আমদানি বন্ধ করতে পারবে না ট্রাম্প প্রশাসন। বিকল্প উপায় ঠিকই খুঁজে বের করে নেবেন ব্যবসায়ীরা। পাশাপাশি বিকল্প বাজার খোঁজার সক্ষমতাও রয়েছে চীনের। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। এটা চীনের ইইউ ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেট। 1500 একর জায়গা জুড়ে রয়েছে 75,000-এর বেশি দোকান। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় পাইকারি বাজার এটি। এই মার্কেটের সব পণ্যের দাম খুব দ্রুতই বেড়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের প্রভাব পড়বে চীনের ই-কমার্স প্ল্যাটফর্মে। ছোট্ট লুপ হোলের কারণে এই মার্কেটের সাশ্রয়ী পণ্য দিয়ে 6 লাভ যুক্তরাষ্ট্রের বাজার, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শুল্ক খরচ শেষ করে দিতে পারে এই সাশ্রয়ী পণ্যের বাজার।因为首先一点，我们这个产品是高利润产品，就我比如这里卖5块钱，他们可能批发商给出的价格可能是15到20。像现在它的一个政策刚刚下来嘛，对我们影响是应该是暂时还不会影响我们个体啊，像我们都是个体，对吧？看后面怎么去发展吧。চীনের পূর্ব উপকূল থেকে খুব কাছে হওয়ায় এই বাজার দেশটির বৃহত্তম বন্দর সাংহাই আর নিংবোর খুব কাছে। তাই যুক্তরাষ্ট্র পর্যন্ত এই মার্কেটের পণ্য পৌঁছানো বেশ সহজ। এখানকার পণ্য যুক্তরাষ্ট্রে গেলে এতদিন দিতে হয়নি আমদানি কর বা শুল্ক। যুক্তরাষ্ট্র পর্যন্ত গিয়েও এসব পণ্যের দর ছিল তুলনামূলক কম। শুল্ক আইন 1930 অনুযায়ী $800 মধ্যে যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। 2023 সালে শুধু এই শহর থেকে পণ্য রফতানি হয়েছে $7,000 কোটি। যদিও এই বাজারের ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই।所以我们在特朗普没有上台之前，我们提前预测特朗普上台。那我们特朗普上台之后会做哪些动作？其实我们会有从一些报道当中 ，OK 去捕捉一些信息。那个影响，目前我觉得也不是很大，因为它，就比如说它加了关税，那我们也同样就是去，就比如说可能会压缩一下利润。ট্রাম্প শুল্কারোপের পর এখন শুধু অতিরিক্ত অর্থই গুনতে হবে না, সেই সঙ্গে কাস্টমসে পণ্য আটকে রেখে প্রক্রিয়া দীর্ঘমেয়াদী করা হবে। বিশ্লেষকরা বলছেন চীনের সুলভ মূল্যের পণ্যে শুল্কারোপ করে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে এই পণ্যের বাজার নষ্ট করতে পারবে না। চীনা ব্যবসায়ীরা বেছে নেবে বিকল্প কোনো উপায়। মাছ দিয়ে ক্ষতিগ্রস্ত হবে মার্কিন ভোক্তারা। Why do we have so many packages? Because there's so many American consumers who are interested in purchasing these products from companies like Temu. They will just do things differently. They will say, well, if that's the rule, then we'll adjust. So you haven't necessarily solved the challenge, which was to cut off Chinese products entering the U.S. market. What you have done is drive up the cost for U.S. consumers. ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল ডোনাল্ড ট্রাম্প আর শি জিনপিং এর ফোনালাপের মধ্য দিয়ে অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি এড়ানো যাবে, কিন্তু কোনো আলোচনাই কাজে আসেনি। শুরু হয়ে গেছে বিশ্বের শীর্ষ 2 অর্থনীতির দেশের বাণিজ্য যুদ্ধ। প্রশ্ন উঠছে এরপর কি হবে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের প্রথম দফায় শুল্কারোপে বেইজিং খুব সহনশীলতার পরিচয় দিয়েছে। আলোচনার জন্য এখনও দ্বার খোলা রেখেছেন শি জিনপিং। তাদের মতে ট্রাম্প শুল্কারোপ করে চীনকে চাপ দিয়ে আলোচনার টেবিলে আনতে চাইছে। যদিও তাদের আশঙ্কা এই বাণিজ্য যুদ্ধের পরিসর আরো বড় হবে, কারণ চীন 60% শুল্কারোপের জন্যও প্রস্তুত। কর্মকর্তারা এখন বিচার বিবেচনা করে ট্রাম্প প্রশাসনকে বাণিজ্য ইস্যুতে নিজেদের বার্তা দেবে, যেন বাণিজ্য যুদ্ধ এড়ানো সম্ভব হয়। কেননা মার্কিন অর্থনীতির ক্ষয়ক্ষতির হিসেব নিকেশ করতে ট্রাম্প শি জিনপিং আলোচনার কোনো বিকল্প নেই বলে মত সংশ্লিষ্টদের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। দেশের ফুটবলের খবর। নারী ফুটবলের সংকটকে দেশীয় ফুটবলের জন্য অশনি সংকেত বলে মনে করেন সাবেক ফুটবলাররা। কোচ ও নারী ফুটবলারদের দ্বন্দ্ব দ্রুত সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের ফুটবল, এমনটাই অভিমত সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও জাহিদ হাসান এমিলির। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। বেশ কিছুদিন ধরেই সংকটে দেশের নারী ফুটবল। সাফজয়ী দামাল মেয়েদের সাথে বনিবনা হচ্ছে না কোচ পিটার বাটলারের। সাবিনা সহ 17 নারী ফুটবলার কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেও এখনো মেলেনি সমাধান। আনুষ্ঠানিকভাবে বাফুফে থেকে কোনো ঘোষণা না আসায় এখনো অনিশ্চয়তায় নারী ফুটবলাররা। সাবেক ফুটবলাররা মনে করেন মেয়েদের সমস্যার সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের ফুটবল।
গোল নষ্ট করে দিয়েছে, আর এটা জায়গা আনতে ভেরি টাফ। এটা খুবই লজ্জার ব্যাপার। ওরা যদি ফেল করে তখন কোচের ভীষণ বদনাম সুনাম হবে যখন ওরা জিতবে। তো জেতার জন্য যেগুলো করার দরকার ছিল সেটা ওনারা অবশ্যই আগে থেকে চিন্তা করা উচিত ছিল যে আমি কিভাবে আমি কতটুকু কি এগোবো। দেশের ফুটবলে টানা 2বার সাফের সাফল্য এনে দিয়েছে বাঘিনীরা। মেয়েদেরকে প্রাপ্য সম্মান না দিলে মাঠের ফুটবলে পড়বে প্রভাব, পারফরমেন্সও হবে সাদামাটা। যারা দেশের জন্য সম্মান বয়ে এনেছে এদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। এরা কমফোর্ট জোনে না থাকলে তো ভালো পারফরমেন্স হবে না। এরা যদি স্বাচ্ছন্দ্যে না খেলতে পারে কি করে আপনি রেজাল্ট পাবেন? এরা তো দেশের জন্য জান প্রাণ উজাড় করে খেলেছে। নারী ফুটবলের অচলাবস্থা দ্রুত নিষ্পত্তির আশা করছেন এমিলি। বলছেন বাফুফের উচিত ফুটবলার ও কোচের দাবিগুলোকে বিচার বিশ্লেষণ করে দ্রুত সংকট নিরসন করতে হবে। আমার কাছে মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে আশা করি, কারণ মেয়েরাও মেয়েদের দিক থেকে তারা যে দাবিগুলি করেছে সেটা কিছুটা হলো যৌক্তিক। কোচের যে জায়গাটা বলেছে সেটাও আমার কাছে মনে হয় যে যৌক্তিক। এই টালমাটাল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমার কাছে মনে হচ্ছে যে বিএফএফ ম্যানেজমেন্ট আসলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আসলে তাদের একটা ডিসিশনে যাওয়া উচিত। 18 বিদ্রোহী ফুটবলারের চুক্তির ব্যাপারটি এখনো অনিশ্চিত, অথচ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ। সঙ্গত কারণেই নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ফুটবল প্রেমীরা। মেয়েদেরা যেভাবে আসলে ফুটবল খেলছে, যে আশা দেখিয়েছে, সেটা আমার কাছে মনে হয় যে আগামী যে 2 ম্যাচগুলি রয়েছে সেখানে আসলে তাদের ফোকাস থাকা উচিত এবং খুব দ্রুতই আসলে তাদেরও আসলে একটা সিদ্ধান্তে আসা উচিত। মেয়েদের আসলে যে চুক্তির যে ব্যাপারটা সেটাও তো আসলে ক্লিয়ার না, আসলে কারা চুক্তিতে আছে, ওই 18 জন প্লেয়ার চুক্তিতে আছে কিনা সেটাও আমি মনে করি যে বিএফএফ এর ইনশিওর করা উচিত। দেশকে পরপর 2বার শিরোপা এনে দেওয়া এই মেয়েদের দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ। ভক্তদের আশা সমস্যার সমাধান হলে মাঠের খেলায় বাড়বে ফোকাস, জয় হবে ফুটবলে। ফারহান ইহসান, এখন, ঢাকা। এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।